300 লোকের মধ্যে একটি প্রতিযোগিতা, যেখানে বিজয় হবে মাত্র একজন, কিন্তু হেরে যাওয়া বাকি 299 জনকে আর কখনো সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ তাদের সবার কেরিয়ার এখানেই শেষ। যেখানে 300 জন ফুটবলের স্ট্রাইকার ছিল, যাদের উপর কিছু এক্সপেরিমেন্ট করা হবে। যে সবার শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, সে ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগ পাবে। কিন্তু বাকি 299 জন আর কখনো ন্যাশনাল টিমে হয়ে খেলতে পারবে না। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়েস গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব ব্লু লক সিরিজের 2 নম্বর এপিসোড। আগের এপিসোডের লিংক ডিসক্রিপশন দেওয়া আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে এপিসোডটি বুঝতে সুবিধা হবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে আপনারা আপনাদের পছন্দের অ্যানিমে সিরিজের প্রত্যেকটি এপিসোডের এক্সপ্লেন ভিডিও দেখতে পাবেন। তো এপিসোড 2 এর শুরুতে দেখানো হয় জাপান আবার ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে ওঠার আগে বাদ পড়ে যায়। এরপর জাপান ফুটবল ইউনিয়নের মিটিং দেখানো হয়, যেখানে একজন বলছিল এই টিমের অবস্থা যদি এমনই থাকে, তাহলে জাপান সামনের 100 বছরেও ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। তারপর সেই মেয়েটির পরিচয় দেখানো হয়, যে জাপান ফুটবল ইউনিয়নের নতুন সদস্য ছিল, যার নাম তেরি আন্দ্রি। তখন জাপান ফুটবল ইউনিয়নের স্পেশাল অ্যাডভাইজার, যার নাম ছিল বুরাসুতো হিরোতোশি, সে বলল, আমরা তো চাপ নিচ্ছি কেন, এখানে ফুটবলটা একটা বিজনেস। আর তোমার কি মনে হয় জাপানের ওয়ার্ল্ড কাপ জেতার যোগ্যতা আছে? তখন আন্দ্রি বলল, এটা আমার স্বপ্ন। জাপানের পজিশন সকার টেকনিকের জন্য কখনো টপ 16-র ভিতরে যেতে পারেনি। তখন হিরোতোশি বলল, সব প্ল্যানিং তো তোমারই ছিল, যদি প্ল্যান ফেল হয় তাহলে এখানে ভুল কার? তখন আন্দ্রি বলল, আমি একজনকে জানি যে জাপানের ফুটবলকে বাঁচাতে পারবে, আর আমাদের এমন খেলোয়াড় এনে দিতে পারবে যে জাপানকে ওয়ার্ল্ড কাপ জেতানোর যোগ্যতা রাখে, আর তার নাম হলো ইগো জিনপাচি। তখন সিন চেঞ্জ আগে রুমের দৃশ্য দেখানো হয়, যেখানে কিরায়ুসিকি বলল, এটা কি ছিল? তখন নিসাকে ক্ষমা চাইলো আর বলল, হঠাৎ আমার কাছে কোথা থেকে যেন বল চলে আসে। তখনই আবারও তাদের রুমের স্ক্রিনে ইগোকে দেখানো হয় এবং বলে, এখানে যে হারবে সে বাড়ি যাবে। কিরায়ুসিকি ডিসকোয়ালিফাই। তখন কিরা বলল, এরকম ফালতু গেম দিয়ে তুমি আমার ভবিষ্যৎ শেষ করে দিতে পারবে না। তখন ইগো বলল, ব্লু লেকের সব গেমের কোনো না কোনো সম্পর্ক আছে ফুটবলের সাথে। তোমরা তোমাদের রুমের দিকে একবার নজর দিয়ে দেখো, এই রুমের সাইজ ফুটবল মাঠের পেনাল্টি এরিয়ার সমান। ম্যাচের 75% গোল এখান থেকেই হয়। যদি তুমি এখানে কিছু না করতে পারো, তাহলে ম্যাচেও তুমি একজন ভালো স্ট্রাইকার হতে পারবে না। তখন কিরা বলল, তুমি আমাকে 2 মিনিটে এখান থেকে বাদ দিতে পারো না, ফুটবলে তো 90 মিনিট সময় থাকে। তখন ইগো বলল, সাধারণত ফুটবলের 90 মিনিট সময়ের ভিতর প্রত্যেক প্লেয়ারের কাছে 136 সেকেন্ড পর্যন্ত বল থাকে, কিন্তু তুমি সেই সুযোগ কাজে লাগাতে পারোনি। তখন কিরা বলল, কিন্তু আমি লাস্ট 10 সেকেন্ড আর কি বা করতে পারতাম। তখন ইগো বলল, তুমি কি আসল ম্যাচেও এই কথা বল? যখন তোমার গায়ে বল লেগেছিল তখন 1 সেকেন্ড বাকি ছিল। তখন তুমি যদি বল ইগাগুরি দিয়ে কিক করতে, তাহলে তুমি বেঁচে যেতে, কিন্তু তুমি এটা করনি। একদিক থেকে এটা ম্যাচের বাঁশি বাজানোর আগের মুহূর্ত ছিল, যেখানে তোমার টিমমেট তোমার কাছে বল মারার সাথে সাথে তুমি হার মেনে নিয়েছো, যার ফলে তুমি আর বাকি কিছু দেখতে পাওনি। তুমি যদি আর একটু কষ্ট করতে, তাহলে তুমি জয়ের কাছাকাছি হতে। এই গেমে প্লেয়ার নিজের কাছে বেশ সময় ধরে বল রাখলে সে এমনিতেই হেরে যাবে, কিন্তু সে যদি শেষ সময়ের আগে তার শিকার খুঁজে পায়, তাহলে সে জিততে পারবে। আর একজন স্ট্রাইকারের কাজ হলো শেষ সময় পর্যন্ত লড়া। ইসাকি ইগাগোরিকে ছেড়ে নিজের থেকে বড় র্যাঙ্কের প্লেয়ারদের বেছে নেয়, আর বাসির ওর থেকে বল ছিনিয়ে নিয়ে সব থেকে শক্তিশালী প্লেয়ারকে আউট করে দেয়। আর আমি স্ট্রাইকারদের ভিতর এরকম অহংকার দেখতে চাই। তখন ইগো আরো বলে, তুমি গেমে পালানোর চেষ্টা করেছো, আর এর জন্য তুমি হেরে গেছো। আর তখনই কিরার মুখে ভয়ের ছাপ দেখা যায়, আর সে রাগে চেহারা নিয়ে ইসাকির দিকে তাকায় আর বলে, এটা ঠিক হয়নি। এটা বলে কিরা রুম থেকে ডিসকোয়ালিফাই হয়ে বের হয়ে যায়। তখন ইসাকে ভাবতে থাকলো, এটা আমি কি করলাম? আমি কিরার ভবিষ্যৎ নষ্ট করে দিলাম। তখন ইসাকে বাসিরাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার কাছে কেন পাস করলে? আমি যদি পাস না নিতাম, তাহলে তো তুমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে। তখন বাসিরা বলল, আমি আগে থেকে জানতাম তুমি বলটি কিক করবে। তখনই আবার স্ক্রিনে ইগোকে দেখানো হয়, সে বলছিল, এটা হার অথবা জিতের দুনিয়া। তোমরা যে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার হতে চাও, তারা প্রতিদিন এইভাবে নিজের জীবন বাজি লাগায়। তো জীবনে প্রথমবার লড়াই করে তোমাদের কেমন লাগছে? ব্লু লকে এগুলা সবসময় হয়ে থাকে, আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই সিরিজটি সামনে আরো মারাত্মক হবে। তখন ইগো সবাইকে জানায় যে তারা সবাই ব্লু লকের এডমিশন এক্সাম পাস করে গেছে। এই টিম জেটে তোমরা এখন 11 জন আছো, যাদের এখন থেকে একসাথে থাকতে হবে। তারপর সিন চেঞ্জ হয়ে তাদের ট্রেনিং রুমের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা সবাই বিভিন্ন ধরনের টেস্ট দিচ্ছিল,
যেখানে রাইস জিঙ্কো নামের ছেলেটি রানিং টেস্টে অনেক ভালো ছিল। আর সে ইসাগেকে বলছিল, তুমি এই অবস্থায় কিভাবে দুনিয়ার মহান স্ট্রাইকার হবে। তারপর জাম্পিং টেস্ট দেখানো হয়, যেখানে কোন অতারু ইসাগের থেকে বড় জাম্প করে, যেখানে সবাই ইসাগের থেকে ভালো পারফরমেন্স করছিল। তারপর তাদের 5 নম্বর বিল্ডিং এর খাবার রুম দেখানো হয়, যেখানে একটি মেশিনের সাহায্যে সবার র্যাঙ্ক অনুযায়ী খাবার বের হচ্ছিল, যেখানে সবার র্যাঙ্ক অনুযায়ী ভালো মন্দ খাবার পাচ্ছিল। অর্থাৎ যাদের র্যাঙ্ক ভালো তারা ভালো খাবার, আর যাদের র্যাঙ্ক যত খারাপ তারা সে অনুযায়ী নর্মাল খাবার পাবে। তারপর সিন চেঞ্জ হয়ে তাদের স্লিপিং চেম্বার দেখানো হয়, যেখানে সবাই ঘুমাচ্ছিল। তখন ইসাগের ঘুম ভেঙে যায় আর তার মনে পড়ে যায় ট্রেনিং টেস্টের কথা, যেখানে সবাই তার থেকে ভালো পারফর্ম করছিল। তখন ইসাগের রুম থেকে ট্রেনিং করার জন্য বের হয়ে যায় আর ভাবে, ওরা সবাই আমার থেকে অনেক ভালো প্লেয়ার, আমি ওদের কিভাবে হারাবো। আর তখনই তার মাথায় একটি বল এসে লাগে আর ইসাকে দেখতে পায় বাসিরও সেখানে ট্রেনিং করছে। তখন বাসির বলে, চলো আমরা একসাথে ট্রেনিং করি। তারপর তারা একসাথে ট্রেনিং ফিল্ডে গিয়ে ওয়ার্ম আপ করতে থাকে। তখন ইসাকে বাসিরাকে বলল, তুমি সেই দিন আমাকে বল পাস করেছিলে, তুমি কিভাবে জানলে আমি কিরাকে বল লাগাবো। তখন বাসিরা বলল, আমার ভিতরে একটি মনস্টার রয়েছে। তখন বাসিরার এর অতীতের একটি ম্যাচ দেখানো হয়, যেখানে বাসিরা বল নিয়ে দৌড়াচ্ছিল আর তার টিমমেট বল পাস চাচ্ছিল, কিন্তু বাসিরা কনফিউজ ছিল যে সে কি পাস দিবে নাকি। তখন সে ভাবলো তার কাছে যদি একটি মনস্টার থাকতো যে তাকে দিক নির্দেশনা দিত। তখন অপোনেন্ট টিমের একজন প্লেয়ার তার কাছ থেকে তার বল ছিনিয়ে নেয় আর বাসিরা পড়ে যায়। তখনই তার সামনে একটি মনস্টার আসে। তারপর বাসিরা বলে, এরপর থেকে আমি যখনই ফুটবল খেলি তখনই সেই মনস্টার এসে আমার সাথে কথা বলে আর আমাকে বলে দেয় আমার কি করতে হবে। আর সেই দিন সেই মনস্টার আমাকে বলছিল ইসাকে পাস করো, কারণ ওর ভিতরেও একটি মনস্টার আছে। তখন ইসাকে ভাবতে লাগলো যে ও এসব কি বলছে, কিন্তু সেই দিন যখন আমি বল কিক করছিলাম তখন আমি নিজেকে চিনতে পারছিলাম না, আমাকে আমার ভিতরের মনস্টারকে ইসাকে ভাবলো সে যদি সে মনস্টারকে খুঁজে পায় তাহলে সে বুল্লোকে টিকে থাকার রাস্তা খুঁজে পাবে। তখনই মাইক অ্যানাউন্স করা হলো যে ফিটনেস টেস্টের রেজাল্ট চলে এসেছে। তখন সবাই তাদের র্যাঙ্ক চেক করছিল, কারণ প্রথম ম্যাচ এবং ফিটনেস রিং এর উপর সবার র্যাঙ্ক আপগ্রেড করা হয়েছিল। ইসাকে দেখতে পেল তার র্যাঙ্ক 299 থেকে 274 এসেছে। তখন রুমের স্ক্রিনে ইগো চলে আসে আর সবাইকে ব্লুলোক নিয়ে কিছু কথা বলে। সে জানায় ব্লুলোকের টিম বি থেকে টিম জেড পর্যন্ত টোটাল 25টা টিম রয়েছে, আর এই 25টা টিমকে 5টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটা বিল্ডিং এ মোট 5টি টিম রয়েছে। আর ব্লুলোকের প্রথম খেলায় 25টা টিম থেকে 25 জনকে বাদ দেওয়া হয়েছে, মানে প্রত্যেক টিম থেকে একজন করে। সেজন্য এখন ব্লুলোকে মোট 275 জন প্লেয়ার রয়েছে, যাদের র্যাঙ্ক যত ভালো তারা তত আগের গ্রুপে রয়েছে। মনে করেন এই টিমে 1 থেকে 11 র্যাঙ্কের প্লেয়ার রয়েছে। এভাবে ইংলিশ অ্যালফাবেট যত বেশি হবে সেই টিম তত দুর্বল হবে। আর টিম জেড অর্থাৎ ইসাগের টিম 5 নম্বর বিল্ডিং এর সবচেয়ে দুর্বল টিম, কারণ তাদের টিমের সবার র্যাঙ্কিং নাম্বার 265 থেকে 275। ইগো আরো বলে, ভালো র্যাঙ্কের প্লেয়াররা 5 স্টার হোটেলের খাবার খায় আর ভালো বিল্ডিং এ থাকার সুযোগ সুবিধা পায়, এখানে ভালো প্লেয়াররাই রাজা। তারপর সিন চেঞ্জ হয়ে ইতোশি নামের একজন প্লেয়ারকে দেখানো হয়, যে রয়্যাল ক্লাবের একজন ভালো মিডফিল্ডার ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে সে ওই টিম থেকে বাদ পড়ে যায়। এজন্য সে জাপানে ফিরে আসে। তখন তাকে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের মেম্বার জাপানের ঘরোয়া লিগে খেলার অফার দেয়, কিন্তু ইতোশি তাকে তখনই না বলে দেয় আর বলে, আমি এরকম দুর্বল দেশের হয়ে কখনোই খেলবো না, এই দেশ কখনোই 1 নম্বর হতে পারবে না, এই দেশে এমন কোনো ফরওয়ার্ডই নেই যে আমার পাস নিতে পারবে। এটা বলে সে রুম থেকে বের হয়ে যায়। তখন সে হোটেলের অডিটোরিয়াম রুমে একটি প্রেস কনফারেন্স দেখতে পায়, যেটা জাপান ফুটবল ইউনিয়নের প্রেস কনফারেন্স ছিল, যেখানে জাপান ফুটবল ইউনিয়নের মেম্বাররা ব্লুলোক প্রজেক্টের ব্যাপারে সাংবাদিকদের বলছিল যে কিভাবে তারা জাপানের জন্য একজন অসাধারণ স্ট্রাইকার বের করবে। তখন সাংবাদিকরা তাদের বিভিন্ন রকমের প্রশ্ন করছিল যে একজন স্ট্রাইকার বের করার জন্য 299 জনের ভবিষ্যৎ নষ্ট করা কি ঠিক হবে কিনা। তখন জাপান ফুটবল ইউনিয়নের নতুন সদস্য আন্দ্রি বলল, আপনারা কি চান, আপনারা কি চান না জাপান ফুটবলে একজন হিরোর জন্ম হোক। এটা শুনে ইতোশি একদম অবাক হয়ে যায়। তখন সিন চেঞ্জ হয়ে দেখানো হয় ইগো ফার্স্ট সিলেকশন ব্যাপার বলছিল। ইগো বলল, তোমরা টিম জেটের 11 জন প্লেয়ার এখন থেকে একটি টিম হয়ে খেলবে, যেখানে প্রতিটি বিল্ডিং এ যে 5টি করে টিম রয়েছে তাদের সবার সাথে সবার ম্যাচ হবে, যে সার্ভাইভাল ম্যাচ থেকে শুধু 2টি টিম সেকেন্ড সিলেকশন যাবে। তখন ইসাকি অবাক হয়ে ভাবতে লাগলো, 11 জন ফরওয়ার্ড নিয়ে একটি টিম কিভাবে সম্ভব। ইগো বলল, ফুটবলে কোন টিম কত গোল করলো সেইটা দেখা হয়, এইসব পজিশন দিয়ে কিচ্ছু হয় না,
ফুটবলে সবাই কোনো না কোনো সময় স্ট্রাইকার ছিল, তোমরাও আগের নিয়মে ফুটবল খেলবে। এখানে আগের নিয়ম বলতে আমরা গ্রামে যে ফুটবল খেলি সেটাকে বোঝানো হয়েছে, যেখানে কোনো নিয়ম থাকে না, শুধু গোল দেওয়াই মূল নিয়ম থাকে, যেখানে চাইলে গোলকে উপরে ওঠে গোল দিয়ে দিতে পারে। যাই হোক, এরপর এগো বলল সবাই জিরো থেকে ফুটবল শুরু করে। জাপানকে দুনিয়ার 1 নম্বর টিম বানানোর জন্য আমাদের দরকার একজন হিরোর, একজন খেলোয়াড় পুরো দেশ থেকে শুরু করে পুরো দুনিয়াকে বদলে দিতে পারে। তখন আবারও সিন প্রেস কনফারেন্সে নেওয়া হয়, যেখানে আন্দ্রে বলছিল জাপানের স্বপ্ন পূরণ করতে হলে এখানে সব খেলোয়াড়দের মরতে হবে। এই বুলু লোক প্রজেক্ট জাপানের স্বপ্ন পূরণ করবে। এইসব শুনে সাংবাদিকরা জাপান ফুটবল ইউনিয়নকে পাগল বলা শুরু করে। তখন ইতোশি রেসিস্ট্যান্ট বলছিল আমাদের স্পেনের ফ্লাইটের জন্য দেরি হয়ে যাচ্ছে। ইতোশি বলল ফ্লাইট ক্যান্সেল করে দাও, আমি দেখতে চাই এরকম দেশে কেমন গাদার জন্ম হয়। আর এর সঙ্গে শেষ হয়ে গেল বুলু লোক এপিসোড 2। এপিসোডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইস।